সবাই কোথায়? আমি তো মিতুলকে রেডি করে নিচে নিয়ে এলাম। জয়া দি, আয়ুষ, এতক্ষণ আমার পেছনে দেখ সবাই বলছিল আমি নাকি তোকে রেডি করাতে দেরি করছি। আয়ুষ, জয়া দি, তোমরা কোথায়? ভগীরথ দা? হ্যাঁ যে। কি গো? বড় বৌদি রান্না করে থালা সাজাচ্ছে। আর ওদিকে আয়ুষ দাদাকে যুবরাজ দা খুব নিজের হাতে করে সাজিয়ে গুছিয়ে নিচে নামাচ্ছে। আমি যাই, বড় বৌদিকে একটু তালা দিয়ে আসি। এই বৌমা, তোমাদের নিয়ম কানুন সারতে এত দেরি করছো, এরপর কখন মেয়েকে সাজাবে? দেখো, সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু ওকে সাজিয়ে হলে নিয়ে যেতে হবে। আরে ইন্ডাস্ট্রিতে আমার কিছু সিনিয়র লোকজন আজকে আসবে, তারা কিন্তু এসে দেখা করে চলে যাবে। তখন যদি মিতুল ওখানে রেডি হয়ে না থাকে তাহলে কিন্তু খুব খারাপ লাগবে। দাদা, আমরা কিন্তু অনেক আগে রেডি, আপনি খামোকা চেঁচামেচি করছেন। দেখুন সব রেডি করে রেখেছি। আমি যাই, জয়াদিকে তাড়া দিই। দাদা, আমরা কিন্তু রেডি। আপনি বড্ড প্যানিক করেন না সব সময়। তারা দেখুন, আমরা কিন্তু রেডি হয়ে গেছি। দেখুন, কি অপূর্ব দেখতে লাগছে আয়ুষকে, ঠিক যেন রাজপুত্র। এমন বর ছেড়ে অন্য কারোর কাছে কি করে যেতে পারলো আমার বোন? ও কি মানুষ? নাকি শেষ পর্যন্ত আয়ুষ আমার কপালেই ছিল, তাই ভগবান তুতুলের মধ্যে দিয়ে আমাকে একটা সুযোগ করে দিল। সব আগের মতো আছে, সব সেই বাড়ি, সেই মানুষজন, সেই সানায়ের সুর। শুধু একজন বদলে গেছে, সে কোথাও নেই। একটা মুখ চিরকালের মতো হারিয়ে গেল আমার জীবন থেকে, চিরকালের মতো। কেন তারা করছি জানো তো যুবরাজ? ও ভালো কথা, বাই দ্য ওয়ে, অপূর্ব কোথায়? তাকেও তো দেখছি না। সেটা বলতে পারবো না, তবে যতদূর আমার মনে পড়ছে পার্লারে গেছে। আয়ুষের বিয়ে তো, একদম মনের মতো করে গুছিয়ে সাজবে নাকি আজকে, বুঝলেন না? আরে আমি কত বোঝাবার চেষ্টা করলাম যে দেখো, পার্লারের লোকেরা তোমাকে যা সাজাবে তার থেকে তুমি নিজে অনেক ভালো সাজতে পারো, আর তোমাকে না সাজিলে সবচেয়ে সুন্দর লাগে। ওমা, সে কথা শুনলো না, জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো একবার, আর তাকে তারপর হনহন করে বেরিয়ে গেল আর বলে গেল যে ফোনে আমায় ডিস্টার্ব করো না, তার কারণ পার্লারে থাকলে আমি ফোন ধরতে পারবো না। ব্যাস হয়ে গেল। আরে পার্লারে সাজতে যাওয়া মানে তো অন্তত 3-4 ঘন্টার ব্যাপার। একদম। আচ্ছা, ও তো জানে এখন এখানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, এইখানে অপূর্বা না থাকলে চলে? এই তো আমি এসে গেছি। ও মা, কি সুন্দর লাগছে মিতুলকে, একেবারে লক্ষ্মী প্রতিমা, তাই না? ও মা, জয়াদি, খালি তুমি মিতুলের কথা বলছো কেন? আমাদের আয়ুষকে কি কম সুন্দর লাগছে? দুটোকে খুব সুন্দর মানিয়েছে। যাই বলো, এবারে জুটিটা কিন্তু বেশি মানানসই হয়েছে। আসলে আয়ুষের সঙ্গে তুতুলের এজ ডিফারেন্সটা একটু বেশি ছিল না? তুতুলের বয়স কত হবে? ছেলে মানুষ, আমার 2 বয়সী হবে। অল্প বয়সে একটু বেশি পেকে গিয়েছিল। এই মিতুলটাই বেশ ভালো। সরি সরি, এতবার বলি যে কিছুতেই কিচ্ছু বলবো না, তবুও মুখ ফসকে সব বেরিয়ে পড়ে। এবার থেকে যদি আর কিছু তুমি বলেছো কোহেলি, মার খেয়ে মরে যাবে তুমি। মা, যা কিছু করার তাড়াতাড়ি করে নিলে হয় না? হয়তো। এদিকে আয়, এসো। রাজলক্ষ্মী, তুমি শাকটা বাজাও তো, সব থেকে ভালো শাক বাজাতে পারো। ঠিক আছে। জয়া, তুমি তো জানো অপূর্বা কোথায় গেছে? হ্যাঁ জানি তো, অপরূপা তো পার্লারে গেছে। আচ্ছা, তুমি জানো যে আজকে এখানে একটা অনুষ্ঠান হবে?
এই সময় তুমি ওকে যেতে দিলে? আমি তোমাকে কি বলেছি জয়া, যে আমি চাই আমাদের বোনটা প্রত্যেকটা রিচুয়ালে থাকুক। এই সময় তুমি ওকে যেতে দিলে? আমি জানলে কিছুতেই যেতে দিতাম না। দাদা, মানে বৌদির ননদ তো বৌদির খুব বাধ্য, না বললেই থেকে যেত। না না, আসলে অপরূপা একটু সাজতে গুজতে ভালোবাসে তো। ওর ভাইপোর বিয়ের অনুষ্ঠান, সেখানে একটু সুন্দর করে পার্লারে সেজে আসবে না, আমি কোন মুখে না বলি বলো তো। তাছাড়া আমরা তো সকলে আছি, আমরা এই অনুষ্ঠানটা সবাই মিলে ঠিক সামলে নেব। সন্ধেবেলা অত গেস্ট আসবে, লোকজন আসবে, সেখানে অপরূপার থাকাটা সব থেকে বেশি দরকারি। অত ভিড়ের মধ্যে কার দিকে আমাদের নজর পড়বে, কার দিকে নজর পড়বে না, এসব ব্যাপারে অপরূপা একেবারে এক্সপার্ট না। যত যাই হোক না কেন, মিতুলকে কিন্তু ঠিক 6টার মধ্যে রেডি হয়ে হলে ঢুকতে হবে। হ্যাঁ, সে ব্যাপারে যেন 1 সেকেন্ডও দেরি না হয়। আর এই দায়িত্বটা যুবরাজ আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আমি অন্য জায়গায় ব্যস্ত থাকবো, তুমি কিন্তু বৌমাকে নিয়ে একেবারে ঠিক 6টার মধ্যে হলে ঢুকে যাবে। দাদা, আপনার বৌমাকে নিয়ে আমি 6টার মধ্যে তখনই হলে ঢুকতে পারবো যখন মেকআপ ডিপার্টমেন্ট আপনার বৌমাকে আমাকে হ্যান্ড ওভার করবে। তার কারণ ওরা তো ঘরের ভেতরে দরজা বন্ধ করে সব সাজুগুজু করবে, যেখানে আমার ঢোকার কোনো অ্যাক্সেসই নেই। আচ্ছা ঠিক আছে, বেশ, 6টার মধ্যে মিতুলকে রেডি করে আমি আপনার হাতে তুলে দেবো, তাহলেই হবে তো? স্যার। হ্যাঁ বলো শিখা। আর বলবেন না, সে এক কাণ্ড। ওই মিতুলের বাড়িতে আয়ুষ বাবাজির বিয়ের দিন ওই যে রাজস্থানী নাচিয়েরা এলো, আয়ুষ বাবাজি তার এই রিসেপশনে পারফর্ম করার পারমিশনটা দিয়ে দিল। তারা একেবারে একদম বলে সে হাজির, এখনই তারা নাচের জায়গা দেখিয়ে দিতে বলছে। আচ্ছা, তাদের চাল নেই, চুলো নেই, নাম গোত্র কিচ্ছু নেই, কি করি বলুন তো? একটা সিম্পল নাচের ট্রুপই তো শেখর আঙ্কেল। নাচের ট্রুপ কি গানের ট্রুপ তা তো লেখা নেই, তাদের তো চিনি না, নাম দাম কিচ্ছু জানি না, কি নাচবে কি করবে তার তো ঠিকই নেই কিছু। হ্যাঁ, না খারাপই নাচলো, কি এসে গেছে তাতে? কি বলছো আয়ুষ বাবাজি? হ্যাঁ, তোমাদের বাড়িতে এরকম একটা প্রোগ্রাম, কত টিম আসছে, একটা খাজা টিম এসে কাজ করে গেল, আর লোকজন কি বলবে বলো তো? নাম না থাকলেই যে খারাপ পারফর্ম করবে তার তো কোনো মানে নেই শেখর আঙ্কেল। হয়তো এরা সুযোগ পায়নি। আমাদের বাড়িতে এই অকেশনে একটা সুযোগ হয়তো ওদের জীবনটাই বদলে দিতে পারে। তা বদলাতে পারে, কিন্তু তার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই। আরে বাবা, আরে এই লোকগুলোকে আমার মোটেই বিশ্বাস হচ্ছে না। কিনা একটা ভোটার আইডি চাইছি, দিতে পারছে না, হাউ হাউ করে নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। যাকে ছেড়ে দাও, জীবিকার সন্ধানে কলকাতায় এসছে গরিব মানুষ, ওদের সঙ্গে আবার এসব থাকে নাকি? এরা তো হাই প্রোফাইল কোনো দল নয়। শুনুন শেখর বাবু, আমার ছেলের বিয়েতে সকলে আনন্দ করছে, ওরা একটু করুক না, এ নিয়ে আপনি দ্বিমত করবেন না প্লিজ। আর সময়ের আগে যখন সবাই চলেই এসেছে তখন ওদের বসানোর ব্যবস্থা করুন, ওরা যাতে এখানে আমাদের সঙ্গে আজকে খেয়ে যেতে পারে সেটার ব্যবস্থা করুন। দেখুন যান। আমি শুধু ভাবি, এই বাপ মা ছেলেকে ভগবান নিরজনে এক ছাঁচে ঢেলেছে, সব দয়ার শরীর, এই দয়া নিয়ে আমি যে কি করবো আমি ভেবে পাই। না আয়ুষ, এবার বলো, আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিলাম, বলো।